আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। করোনা মহামারীর কারণে গত মার্চ মাস থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে লেকচার প্রদানের আয়োজন করা হয়েছে। সে আয়োজনে তোমাদের সাথে রয়েছি আমি নাজিয়া আহমেদ, ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক। তোমাদের মাস্টার্স ফাইনালে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কোর্সটি ভালো করে বোঝার জন্য আমি তোমাদেরকে সাহায্য করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই চমৎকার উদ্যোগে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমাদের সবাইকে নিউক্লিয়ার ফিজিক্সের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম লেকচার এবং লেকচারের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় ফার্মি গ্যাস মডেল, অর্থাৎ আমি তোমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কোর্সের প্রথম অধ্যায়ে ফার্মি গ্যাস মডেল নিয়ে আলোচনা করব। এই ফার্মি গ্যাস মডেল অধ্যায়টিতে আমি আজকে তোমাদেরকে যা যা পড়াবো সেগুলো হচ্ছে ফার্মি গ্যাস মডেল ও ফার্মি শক্তি, ফার্মি গ্যাস মডেলের স্বীকার্য সমূহ, সনাতন ও ফার্মি গ্যাস মডেলের মধ্যে পার্থক্য, নিউক্লিয়ার মডেলের প্রয়োজনীয়তা, ফার্মি মডেলের ক্ষেত্রে ফার্মি ভরবেগের রাশিমালা ও ফার্মি শক্তির রাশিমালা। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ফার্মি গ্যাস মডেল কি। বিজ্ঞানী এনরিকো ফার্মি এই মডেলটি প্রস্তাব করেন। বিজ্ঞানী ফার্মি পরিসংখ্যান বলবিদ্যার উপর ভিত্তি করে বলেন, নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়নগুলো মুক্তভাবে গ্যাসীয় অণুর মতো গতিশীল। এখানে নিউক্লিয়নগুলো বলতে মূলত নিউট্রন ও প্রোটন বোঝানো হয়েছে। এই নিউক্লিয়নগুলো মুক্তভাবে গ্যাসীয় অণুর মতো গতিশীল হবে। তো গ্যাসীয় অণুর মতো গতিশীল এই কথাটা বোঝার জন্য আমাদেরকে গ্যাসীয় অবস্থা বা গ্যাস বলতে আসলে আমরা কি বুঝি তা বুঝে নিতে হবে। গ্যাসীয় স্টেটের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি মোস্ট পার্টিকেল বা ইন্ডিভিজুয়াল মলিকুল গুলো ফ্রিলি মুভ করে এবং তারা শুধুমাত্র কাছাকাছি পার্টিকেল গুলোর সাথে মাঝে মাঝে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এখানে চিত্রের মধ্যে তাই দেখতে পাচ্ছি যে পার্টিকেল গুলো কি করছে, ফ্রিলি মুভ করছে এবং মাঝে মাঝে তারা ইন্টারঅ্যাকশন করছে পরস্পরের সাথে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিকুইড ও সলিডের ক্ষেত্রে পার্টিকেল গুলো ফ্রিলি মুভ করতে পারে না এবং তারা অলমোস্ট অল দ্য টাইমই পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে গ্যাসীয় অবস্থা বা গ্যাসীয় অণু বলতে আমরা কি বুঝলাম? যে তারা ফ্রিলি মুভ করবে এবং পরস্পরের সাথে মাঝে মাঝে ইন্টারঅ্যাকশন করবে। এখন তাহলে ফার্মি গ্যাস বলতে কি বোঝায়? হোয়াট ইজ আ ফার্মি গ্যাস? ফার্মি গ্যাস ইজ a collection of non-interacting fermions inside a potential world. অর্থাৎ একটা ফিক্সড পটেনশিয়ালের মধ্যে আবদ্ধ কিছু পরস্পর বিক্রিয়াহীন ফার্মিয়নের কালেকশনকে ফার্মি গ্যাস বলে। আচ্ছা, তাহলে ফার্মিয়নের যে আমরা বললাম যে ফার্মিয়নের কালেকশন, তো ফার্মিয়ন বলতে আসলে কি বোঝায়? ফার্মিয়ন বলতে বোঝায় যেসব মৌলিক কণিকা বা যেসব মৌলিক কণা পাউলির বর্জন নীতি মেনে চলে তাদেরকে ফার্মিয়ন বলে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা সবাই ফার্মিয়ন। তাহলে পাউলির বর্জন নীতিটা কি? পাউলির বর্জন নীতি বলতে আমরা আসলে কি বুঝি? তাহলে পাউলির বর্জন নীতি অনুসারে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তারা ঘূর্ণন বা যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। চিত্রে খুব সহজেই দেখা যাচ্ছে, এখানে ফার্মিয়ন দেখানো হয়েছে। এইখানে যে এই দাগগুলা দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে একটা ফিক্সড এনার্জি লেভেল এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিক্সড এনার্জি লেভেলের মধ্যে দুটো ফার্মিয়ন পার্টিকেল রয়েছে, বা এই দুটো ফার্মিয়নকে যদি তোমরা ধরো যে ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন রয়েছে এবং ইলেকট্রন গুলো কিন্তু
ডিফারেন্ট স্পিন আছে, একটা যদি আপে থাকে তাহলে আরেকটা রয়েছে হচ্ছে ডাউনে। তাহলে ফার্মিয়ন বলতে আসলে কি বোঝায়? ফার্মিয়ন বলতে বোঝায় যে একটা ফিক্সড এনার্জি লেভেলের মধ্যে সর্বোচ্চ যদি দুটা পার্টিকেল থাকে এবং তারা যদি বিপরীত স্পিনে থাকে, অর্থাৎ তারা হচ্ছে পাউলি বর্জন নীতি যদি মেনে চলে, তাহলে সেসব মৌলিক কণিকাকে ফার্মিয়ন বলে। তাহলে যেসব মৌলিক কণিকা হচ্ছে পাউলি বর্জন নীতি মেনে চলে না, তাদেরকে কি বলে? তাহলে তাদেরকে বলা হয় বোজন। অর্থাৎ একটা ফিক্সড এনার্জি লেভেলে অনেকগুলা পার্টিকেল থাকতে পারবে, চিত্রের মধ্যে আমরা তাই দেখতে পাচ্ছি। এগুলোকে বলা হবে, এইসব মৌলিক কণিকাকে বলা হবে হচ্ছে বোজন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি হচ্ছে ফোটন। ফোটন এক ধরনের বোজন। তাহলে এখন যদি তুমি এই সংজ্ঞাটা পুরোটা পড়ো, তাহলে দেখবে তোমাদের কাছে এখানে প্রত্যেকটা শব্দই স্পষ্ট, এবং কেন প্রত্যেকটা শব্দ কি কারণে লেখা হয়েছে তা তোমরা সহজেই সবাই বুঝতে পারবে। তাহলে ফার্মি গ্যাস মডেল বলতে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে বলতে পারি এভাবে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউক্লিয়ন গুলো আছে, যেমন প্রোটন, নিউট্রন, এই নিউক্লিয়ন যাদেরকে আমরা ফার্মিয়নও বলে থাকি, তারা পাউলির বর্জন নীতি মেনে চলবে এবং গ্যাসীয় অণুর মতো যদি আচরণ করে থাকে, তাহলে তাকে ফার্মি গ্যাস বলে এবং এই মডেলটাকে ফার্মি গ্যাস মডেল বলবে। আমাদের চেষ্টাই থাকবে যে আমরা যাতে যা পড়ি তার সম্বন্ধে যাতে আমাদের একটা স্পষ্ট জ্ঞান থাকে, তাহলে আমরা যাই পড়বো না কেন আমাদের সবকিছুই মনে থাকবে। এখন আমরা চলো দ্বিতীয় স্লাইডটা দেখে নিই। দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি কি ফার্মি শক্তি কি। এতক্ষণ আমরা ফার্মি গ্যাস মডেল করলাম, এখন আমরা ফার্মি শক্তি বা ফার্মি এনার্জি কি, বা ফার্মি এনার্জি বলতে আসলে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করব। 0 কেলভিন তাপমাত্রায় সর্বোচ্চ পূর্ণ শক্তির লেভেলকে বলা হয় ফার্মি লেভেল। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় যে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ অবস্থায় থাকে এবং যে সর্বোচ্চ স্তরের উপরে অরবিটাল গুলো সম্পূর্ণ ফাঁকা থাকে, সেই স্তরকে ফার্মি স্তর বা ফার্মি লেভেল বলে। আর এই লেভেলের সাথে সংশ্লিষ্ট শক্তিকে ফার্মি শক্তি বলে। একে ইএফ দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে আমরা যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্মি লেভেলের লাইন, এবং এর সাথে সংশ্লিষ্ট যেটা এনার্জি, এর সাথে সংশ্লিষ্ট যে এনার্জিটা থাকে তাকে হচ্ছে ফার্মি এনার্জি বা ফার্মি শক্তি বলে। আমরা যদি ভিডিওটা একটু অফ করে দিই, তাহলে তোমাদের স্ক্রিনটা আরেকটু বড় করে আসবে এবং তোমরা স্পষ্ট করে সবগুলো লেখা দেখতে পারবে। ফার্মি অপজাত গ্যাস মডেলের স্বীকার্য সমূহ। নিউক্লিয়াসের অন্তর্গত নিউক্লিয়নগুলোর মধ্যে কোনো প্রকার মিথস্ক্রিয়া নেই। এখানে মিথস্ক্রিয়া বলতে ইন্টারেকশন বোঝানো হয়েছে। নিউক্লিয়াসের ভেতরে যে নিউট্রন আর প্রোটন রয়েছে, এগুলোর মধ্যে কোনো রকম ইন্টারেকশন থাকবে না। আমরা কি জানি? আমরা জানি যে আদর্শ গ্যাসে সনাতনী গতীয় তত্ত্বের মূল অণুসমূহের মধ্যেও কোনো রকম ইন্টারেকশন ছিল না। একইভাবে এই নিউক্লিয়নগুলোর মধ্যেও কোনো রকম মিথস্ক্রিয়া থাকবে না। নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরে সামগ্রিক বিভবের অধীনে নিউক্লিয়ন সমূহ বদ্ধ থাকে। নিউক্লিয়ন সমূহ মুক্তভাবে গতিশীল, অর্থাৎ নিউক্লিয়ন সমূহ নিউক্লিয়াসের ভেতরে গতিশীল অবস্থায় থাকবে, কিন্তু তারা নিউক্লিয়াসকে ভেদ করে বাইরের দিকে বের হতে পারবে না, কারণ হচ্ছে তারা একটা ফিক্সড পটেনশিয়াল ওয়েলের দ্বারা নিউক্লিয়াসের মধ্যে বদ্ধ থাকবে। এর পরেরটা হচ্ছে নিউক্লিয়ন সমূহ পাউলির বর্জন নীতি মেনে চলে। নিউক্লিয়ন সমূহ অবশ্যই পাউলির বর্জন নীতি মেনে চলবে, কারণ আমরা জানি কি নিউক্লিয়ন সমূহগুলো হচ্ছে ফার্মিয়ন, আর ফার্মিয়ন অবশ্যই পাউলির বর্জন নীতি মেনে চলে। নিউক্লিয়নগুলোর মধ্যে সংঘর্ষ ঘটলে ভরবেগ ও শক্তির আদান প্রদান ঘটে। সংঘর্ষ যদি ঘটে যায় তাহলে অবশ্যই ভরবেগ আর শক্তির আদান প্রদান সেখানে হবে। নিউক্লিয়ন সমূহের গড় মুক্ত পথ নিউক্লিয়াসের আকারের তুলনায় বড়, অর্থাৎ নিউক্লিয়ন সমূহ অপজাত। এই পয়েন্টটা একটু বোঝার আছে। এখানে একটা চিত্র দেখানো হচ্ছে। এই চিত্রের মধ্যে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে রেগুলার গ্যাসের ক্ষেত্রে দেখানো হয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছি যে ডিজেনারেট গ্যাসের ক্ষেত্রে দেখানো হচ্ছে। ডিজেনারেট গ্যাস বা ডিজেনারেট কথাটা বাংলা হচ্ছে অপজাত গ্যাস।
তো এটা বলতে আসলে আমরা কি বুঝি? রেগুলার গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে কি, এই যে এনার্জি লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এনার্জি লেভেলগুলা সবগুলাই যে পার্টিকেল দ্বারা পূর্ণ থাকবে এমন কোনো কথা নেই। কিছু কিছু এনার্জি লেভেল ফিল থাকে, কিছু কিছু এনার্জি লেভেল আনফিল্ড অবস্থায় থাকে, অর্থাৎ পার্টিকেল গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা কোনো বাধ্যকতা নেই যে সবগুলো এনার্জি লেভেলে ফিল্ড হবে। এটা হচ্ছে রেগুলার গ্যাসের ক্ষেত্রে। আর ডিজেনারেট গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে যে প্রত্যেকটা এনার্জি লেভেলই নিচের থেকে আস্তে আস্তে ফিল হতে হতে উপরের দিকে যায়, অর্থাৎ পার্টিকেল গুলা প্রত্যেকটা এনার্জি লেভেলকে নিচের থেকে ফিল করতে করতে উপরের দিকে যাবে, এবং প্রত্যেকটা এনার্জি লেভেলে দুইটা পার্টিকেল থাকবে এবং তারা বিপরীত স্পিনে থাকবে, একটা আপে থাকলে একটা ডাউনে থাকবে। তো যদি এরকম হয়ে থাকে যে প্রত্যেকটা এনার্জি লেভেলে দুইটা পার্টিকেল ডিফারেন্ট স্পিনে থাকে এবং তারা নিচের থেকে উপরের দিকে ফিল করতে করতে যায়, তাহলে আমরা বলে থাকি সাধারণত যে পার্টিকেল গুলো সে প্লেসের মধ্যে লকড অবস্থায় আছে, অর্থাৎ সেটা হচ্ছে ডিজেনারেট গ্যাসের ক্ষেত্রে পার্টিকেল গুলো লকড অবস্থায় থাকবে। এখন কথা হচ্ছে যে নিউক্লিয়ন সমূহের গড়মুক্ত পথ নিউক্লিয়াসের আকারের তুলনায় বড়। এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমরা গড়মুক্ত পথ বলতে জানি যে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা হচ্ছে তাদের গড়মুক্ত পথ। এখন নিউক্লিয়ন সমূহের মধ্যে যেহেতু কোনো সংঘর্ষই হচ্ছে না, তারা একটা ফিক্সড প্লেসের মধ্যে লকড আছে, তো তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার চান্সটা খুবই কম। তো সংঘর্ষ হওয়ার চান্স যেহেতু কম, তাহলে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা হবে সেটা অবশ্যই অনেক বেশি হবে, কারণ সংঘর্ষই হচ্ছে না, হলো কম। তার মানে মুক্ত পথটা, গড়মুক্ত পথটা অনেক বড়, এবং তারা এতটাই বড় যে তারা নিউক্লিয়াসের আকারের তুলনায় বড়। এরপরেরটা যে সংঘর্ষ ব্যতীত নিউক্লিয়ন সমূহের মধ্যে কোনো প্রকার ভরবেগের আদান প্রদান হয় না। সংঘর্ষ যদি না হয় তাহলে ভরবেগের আদান প্রদান হওয়ার কোনো চান্সই থাকে না। এরপর একটা নিউক্লিয়ন সমূহ অপজাত হওয়ার কারণেই মডেলটির নাম ফার্মি অপজাত গ্যাস মডেল। যেহেতু নিউক্লিয়ন সমূহ একটা ফিক্সড প্লেসে লক থাকে, তো তারা অপজাত, এবং তারা অপজাত হওয়ার কারণে এই মডেলটাকে আমরা ফার্মি অপজাত গ্যাস মডেলও বলতে পারি। এখন দেখি চলো যে সনাতন গ্যাস মডেল ও ফার্মি গ্যাস মডেলের মধ্যে পার্থক্য। তো যে গ্যাস মডেলটা দিয়েই আমরা আসলে প্রথম থেকে ফার্মি গ্যাস মডেলটা তুলনা করে আসছিলাম, এই দুটো মডেলের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। তো কি কি পার্থক্য আছে সেটা আমরা চলো দেখে নিই। প্রথম পার্থক্যটা, গ্যাসের মধ্যকার অণুগুলোর হলো এই মডেলে আলোচ্য বিষয়। গ্যাসের যে অণু সেটা হচ্ছে সনাতন গ্যাস মডেলের আলোচ্য বিষয়, কিন্তু ফার্মি গ্যাস মডেলের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে নিউক্লিয়াসের মধ্যকার যে নিউক্লিয়ন গুলো রয়েছে, নিউট্রন আর প্রোটন, সেটা হচ্ছে এই মডেলের আলোচ্য বিষয়। সনাতন গ্যাস মডেলে পাওলির বর্জন নীতির কোনো প্রভাব নেই। সেখানে পাওলির বর্জন নীতি নেই, কারণ আমরা দেখলাম যে রেগুলার গ্যাস মডেলের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা এনার্জি লেভেল ফিল্ড থাকে না, তাহলে পাওলির বর্জন নীতি কোনো প্রভাব নেই। কিন্তু নিউক্লিয়ন সমূহের পাওলির বর্জন নীতি মেনে চলে। এরপরেরটা, গ্যাসের অণুসমূহের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ ঘটে। আমরা প্রথম যে স্লাইডটাতে দেখেছিলাম যে পার্টিকেল গুলোর মধ্যে সংঘর্ষ ঘটছিল, তো সেটাও গ্যাসীয় অণুসমূহের মধ্যে সংঘর্ষ ঘটে, কিন্তু নিউক্লিয়ন সমূহের মধ্যে কোনো রকম সংঘর্ষ ঘটে না। 4 নাম্বারটা, সাধারণ অবস্থায় গ্যাসীয় অণুসমূহের গড়মুক্ত পথ আবদ্ধ স্থানে আয়তনের তুলনায় প্রায় নগণ্য। গড়মুক্ত পথ এখানে নগণ্যই হবে, কারণ তাদের মধ্যে যেহেতু সংঘর্ষ ঘটছে, তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা অবশ্যই নগণ্য হবে আয়তনের তুলনায়। কিন্তু নিউক্লিয়ন সমূহের গড়মুক্ত পথ নিউক্লিয়াসের আকারের তুলনায় নগণ্য নয়। 5 নাম্বারটা, গ্যাসীয় অণুসমূহ ডিজেনারেট নয়, কারণ এনার্জি লেভেল সবগুলো ফিল্ড হয় না, আর এখানে নিউক্লিয়ন সমূহ ডিজেনারেট। এবার দেখি চলো যে নিউক্লিয়ার মডেলের প্রয়োজনীয়তা কি। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন কিভাবে বণ্টিত থাকে সে সম্বন্ধে জানার জন্য আমরা নিউক্লিয়ার স্ট্রাকচার অ্যানালাইসিস করি, কিন্তু এই নিউক্লিয়ার স্ট্রাকচার সম্বন্ধে আমাদের জ্ঞান সম্পূর্ণ নয় বলে নিউক্লিয় মডেলের আবির্ভাব হয়েছে। আসলে কি কি কারণে নিউক্লিয়ার মডেলের প্রয়োজনীয়তা রয়েছে তা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত, নিউক্লিয়ন বিভব। নিউক্লিয়ন বিভব সম্পূর্ণরূপে আমাদের জানা নেই। যদি সম্পূর্ণভাবে জানা থাকতো
তারপরও গাণিতিক জটিলতার জন্য একটি প্রকৃত নিউক্লিয়াসে এই বিভব প্রয়োগ করা প্রায় অসম্ভব হতো। দ্বিতীয়ত, নিউক্লিয়নগুলোর মধ্যে আকর্ষণীয় বল। নিউক্লিয়াসে অন্তর্ভুক্ত নিউক্লিয়ন সমূহের অদ্ভুত ধর্ম হচ্ছে যে কোনো কোনো পরীক্ষালব্ধ ফল ব্যাখ্যা করার জন্য আমরা ধরে নিই যে নিউক্লিয়নগুলোর মধ্যে প্রবল আকর্ষণীয় বল ক্রিয়া করে। আবার কখনো কখনো আমাদেরকে ধরতে হয় যে নিউক্লিয়নগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া প্রায় সম্পূর্ণরূপেই অনুপস্থিত। তৃতীয়ত, নিউক্লিয়নগুলোর সজ্জা বা বিন্যাস। নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলোর সজ্জা বা বিন্যাস সম্পর্কে আমাদের জ্ঞান প্রায় অসম্পূর্ণ। এই কারণে নিউক্লিয়ার মডেলের প্রয়োজনীয়তা রয়েছে। চতুর্থ, নিউক্লিয়াসের শক্তিশালী কেন্দ্র অনুপস্থিত। নিউক্লিয়াসে কোনো শক্তিশালী কেন্দ্র নেই। এই কারণে পদার্থবিজ্ঞানে অন্যান্য শাখা যেমন হচ্ছে পারমাণবিক পদার্থবিজ্ঞানে প্রতিষ্ঠিত যে বিভবটা আমরা জানি আসলে সেটা এখানে প্রয়োগ করা প্রায় অসম্ভব। এরপরে পঞ্চম, নিউক্লিয়াসে নিউক্লিয়নের সংখ্যা। নিউক্লিয়াসে নিউক্লিয়নের সংখ্যা এমন বেশি নয় যে আমরা একটা গড় ধর্ম ব্যবহার করব। আমরা যেরকম হচ্ছে 1 ফোঁটা তরল পদার্থের জন্য এদের গড় ধর্ম ব্যবহার করে কাজ করে থাকি, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়নের সংখ্যা এত বেশি নয় যে আমরা গড় ধর্ম ব্যবহার করব, এবং ব্যবহার করলেও তা তাৎপর্যপূর্ণ হবে না। তো সেই ক্ষেত্রে এসব বিষয়ের জন্য আমাদের আসলে নিউক্লিয়ার মডেলে প্রয়োজনীয়তা রয়েছে। ফার্মি মডেলের ক্ষেত্রে ফার্মি ভরবেগের রাশিমালা। ফার্মি গ্যাস মডেলের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় বিভব দিয়ে আবদ্ধ বিক্রিয়াহীন কণার সমাবেশ বিবেচনা করে থাকি। এখন আমরা ধরি নিউক্লিয়নগুলো V0 গভীরতার এবং R ব্যাসার্ধের একটি বিভবের মধ্যে গতিশীল স্বতন্ত্র কণা। R ব্যাসার্ধ ও V আয়তন বিশিষ্ট গোলক আকারের নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটন মিথস্ক্রিয়াশীলভাবে গতিশীল। অর্থাৎ এটা যদি একটা R ব্যাসার্ধের নিউক্লিয়াস হয় তাহলে সেই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটনগুলো কি হবে, ইন্টারঅ্যাকশন হচ্ছে এমন ভাবে তারা গতিশীল অবস্থায় থাকবে। এখন দশা স্থানে বাক্সের মোট আয়তন GP/dP, অর্থাৎ G হচ্ছে P এর একটা ফাংশন। এটা যদি দশা স্থানে বাক্স হয় তাহলে এই বাক্সটার মোট আয়তন হবে GP/dP। এখন দশা স্থানে একক কোষের মোট আয়তন, অর্থাৎ প্রত্যেকটা কোষ, দশা কোষ, এই প্রত্যেকটা কোষের আয়তন হচ্ছে H3। প্রত্যেকটা কোষে ইন্ডিভিজুয়াল কোষের আয়তন হবে হচ্ছে H3। তাহলে সেখান থেকে আমরা দশা স্থানের একক কোষের সংখ্যা ইজিলি বের করে নিয়ে আসতে পারি। কিভাবে বের করে নিয়ে আসতে পারি? দশা স্থানে একক কোষের সংখ্যাকে যদি আমরা AG দিয়ে প্রকাশ করি তাহলে বাক্সের মোট আয়তনকে যদি আমি একক কোষের আয়তন দিয়ে ভাগ করি তাহলে একক কোষের সংখ্যা আমরা বের করে নিয়ে আসতে পারবো। এখানে সে কাজটাই করেছে যে বাক্সের মোট আয়তনকে একক কোষের মোট আয়তন দিয়ে ভাগ করেছে। ভাগ করলে আমরা কি পাই দেখি। এখানে আমরা এখন এই চিত্রটার দিকে একটু খেয়াল করি। এখানে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর তিনটা অক্ষ দেওয়া আছে। তো এই তিনটা অক্ষ বরাবর এই আমরা ইন্টিগ্রেশন যদি নেই তাহলে ইন্টিগ্রাল কি করলাম, আমরা dx, dy, dz নিলাম, এবং একইভাবে ইন্টিগ্রাল dpx, dpy, dpz নিলাম। এই সম্পূর্ণটা কিসের বদলে লিখলাম, আমরা GP/dP এর বদলে, অর্থাৎ দশা স্থানে বাক্সের মোট আয়তনের বদলে আমরা লিখলাম। আর একক কোষের সংখ্যা আছে কি এখানে H3। দেন ইন্টিগ্রাল সাইনগুলা আমরা প্রত্যেকটার জন্য কিন্তু এখানে আলাদা আলাদা করে ইন্টিগ্রাল সাইন লিখেছি। এখানে কিন্তু 6টা ইন্টিগ্রাল সাইন দেওয়া আছে।
অর্থাৎ 6টা এক্সিস বরাবর সবগুলোকে আমরা একত্রে ইন্টিগ্রাল মানে কি সমষ্টি করেছি। এখন আমি যদি একটু সাজিয়ে আলাদা আলাদা করে লিখি তাহলে আমি লিখতে পারি কি, তিনটা ইন্টিগ্রাল সাইন দিয়ে আমি লিখবো dx dy dz, আর দেন বাকি তিনটা ইন্টিগ্রাল সাইন দিয়ে আমি dpx dpy dpz লিখবো, আর নিচে h কিউবের মতোই আছে। এখন এই dx dy dz এই যে ইন্টিগ্রাল করলে আমরা পাই হচ্ছে v, অর্থাৎ যে গ্যাসের যে আয়তনটা ভলিউম সেটা আমরা পাই। তাহলে আমরা এখানে এই সমীকরণে dx dy dz এর পরিবর্তে গ্যাসের আয়তন v লিখেছি, এবং একইভাবে রয়ে গেছে কি dpx dpy dpz। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে dpx dpy dpz ইন্টিগ্রাল সেটার মানটা কত সেটা আমরা বের করে নিয়ে আসব। এটা এখন আমাদের মেইন কাজ হবে। সেটা মান বের করার জন্য আমরা একটু চিত্রের দিকে খেয়াল করি। চিত্রের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সার্কেল দেওয়া আছে এবং দুইটা সার্কেলের মাঝখানে সে ঘনকাকৃতির বাক্সটা আছে। এখন এই দুইটা সার্কেলের ক্ষেত্রে আমি এখান থেকে এতটুকু যে দূরত্বটা আছে বা এতটুকু যে রেডিয়াসটা, মানে প্রথম বাইরের সার্কেলের রেডিয়াসটাকে আমি ধরেছি হচ্ছে p প্লাস dp, বাইরের সার্কেলের রেডিয়াসটাকে আমি ধরেছি হচ্ছে p প্লাস dp, আর ভেতরের সার্কেলের যে রেডিয়াসটা আছে সেটাকে আমি ধরেছি হচ্ছে p। ভেতরের সার্কেলের রেডিয়াসটাকে ধরেছি আমি p এবং বাইরের সার্কেলের রেডিয়াসটাকে ধরেছি আমি p প্লাস dp। তাহলে আমাদেরকে জাস্ট এতটুকু অংশ ভলিউমটা বের করে নিয়ে আসতে হবে। ভলিউমটা বের করে নিয়ে আসা মানে কি, বাক্সটা আছে কি বাইরের সার্কেল আর ভেতরের সার্কেলে মাঝামাঝি অবস্থানে। তাহলে মাঝামাঝি অবস্থানে ভলিউমটাই অ্যাকচুয়ালি আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে আমি কি করলাম, আমি লিখলাম বাইরের সার্কেল বড়টা যেটা, বাইরের সার্কেলের ভলিউম মাইনাস ভেতরের সার্কেলের ভলিউম যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি মাঝখানে যতটুকু অংশ আছে ততটুকুর ভলিউম। তো এখানে সেটাই করা হয়েছে। বাইরের সার্কেলের ভলিউমটা হচ্ছে কি 4/3, আমরা ভলিউমের সংজ্ঞা অনুযায়ী কি জানি 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ভলিউমের সূত্র। আমরা প্রথমেই দেখলাম যে v সমান 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে কি রেডিয়াস ছিল, তাহলে বাইরের সার্কেলের রেডিয়াসটা আমরা কি জানি, বাইরের সার্কেলের রেডিয়াসটা হচ্ছে p প্লাস dp, আমরা এখানে দেখলাম। আর একইভাবে মাইনাস ভেতরের সার্কেলের রেডিয়াস, ভেতরের সার্কেলের রেডিয়াস হচ্ছে শুধু p, তাহলে 4/3 আর এর জায়গায় আমরা p বসাবো p কিউব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে শুধু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো পরের লাইনে আমরা দেখি 4π/3 p প্লাস dp হোল কিউব, এখানে a প্লাস b হোল কিউবের সূত্র ইউজ করা হয়েছে, করলে আমরা পাই p কিউব প্লাস 3p স্কোয়ার dp প্লাস 3p dp স্কোয়ার হোল স্কোয়ার প্লাস dp হোল কিউব, আর মাইনাস এখানে p কিউবটা রয়ে গেছে। করেছি কি আমরা করেছি হচ্ছে 4π/3টাকে পুরাটাকে একসাথে কমন নিয়ে নিয়েছি। দেখো দুইটা জায়গায় 4π/3 রয়েছে, তাহলে আমরা দুইটা জায়গায় 4π/3 কে যদি কমন নিয়ে নিই তাহলে এটা যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কমন আকারে লিখে এতটুকু অংশ লিখতে পারি। এখন যদি আমরা হায়ার যে পাওয়ারগুলো আছে সেগুলোকে যদি নেগলেক্ট করি dp আর তাহলে dp কিউব, এগুলোকে আমরা নেগলেক্ট করে যদি দেই তাহলে এই দুইটা রাশি হচ্ছে বাদ চলে যাবে, এই দুইটা রাশি বাদ চলে যাবে। থাকবে কি, থাকবে হচ্ছে p কিউব প্লাস 3p স্কয়ার dp মাইনাস p কিউব। এখন এই p কিউব আর এই p কিউবও কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে শুধু 3p স্কয়ার dp। এখন আমরা এখানে 3 পরের লাইনে 4π/3 তো থাকবেই, সাথে থাকবে গুণ আকারে 3p স্কয়ার dp।
এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এই যে এই 3 আর এখানে যে 3টা সেটাও কাটাকাটি চলে যায়, থাকবে হচ্ছে 4 পাই পি স্কয়ার ডিপি। অর্থাৎ আমরা এটার যে ভ্যালুটা সেটা কি বের করলাম, 4 পাই পি স্কয়ার ডিপি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন প্রথমে যে 1 নম্বর সমীকরণে আমরা এটার মানটা বসানো থেকে বাদ রেখেছিলাম, তো ওই 1 নম্বর সমীকরণে এখন আমরা জাস্ট এটার মানটা বসিয়ে দিব। এটার মানটা বসিয়ে দিলে হয় হচ্ছে v, আগে তো v পেয়েছি আমরা, v ইন্টু 4 পাই পি স্কয়ার ডিপি বাই এইচ কিউব। তাহলে এখানে আমাদের একটা এজিএ অর্থাৎ দশার স্থানে একক কোষের সংখ্যার একটা সমীকরণ বের হয়ে এসেছে। এখন আমরা জানি কি প্রত্যেকটা নিউক্লিয়নের দুই প্রকার স্পিন থাকে, একটা থাকে হচ্ছে আপ আর একটা থাকে হচ্ছে ডাউন, অর্থাৎ দুই ধরনের স্পিন প্রত্যেকটা নিউক্লিয়নের থাকে। তাই পি ভরবেগের কম ভরবেগ বিশিষ্ট কণার মোট সংখ্যা হবে n সমান সমান 2 ইন্টিগ্রাল 0 টু p ag। এখানে আমরা 2 দিয়েছি এই কারণ আমরা বলছি যে প্রত্যেকটা নিউক্লিয়নের দুইটা স্পিন থাকে, তাহলে 2 দিয়ে এই জন্য আমরা সেটাকে গুণ করেছি। এখন এখানে আমরা ag এর মানটা বসিয়ে দিব, যেটা আমরা একটু আগে বের করে নিলাম আগের স্লাইডে। সেই ag এর মানটা বসিয়ে দিলে কি হয়, 4 পাই পি স্কয়ার ডিপি বাই এইচ কিউব। এখন আমরা ইন্টিগ্রাল করব, খুবই সোজা ইন্টিগ্রাল, আমরা সবাই ইন্টিগ্রাল মোটামুটি পারি, তারপরেও একটু বুঝিয়ে দিচ্ছি আমি ইন্টিগ্রালটা। যে ইন্টিগ্রাল করার সময় মেইন যে কাজটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলা সেগুলোকে বাইরের দিকে বের করে নিয়ে আসতে হয়। তো এখানে কনস্ট্যান্ট ভ্যালু কি আছে, কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে v, 4 পাই এইচ কিউব, এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো ইন্টিগ্রালে প্রথমেই সেগুলোকে আমরা বাইরের দিকে বের করে দেব। তো বাইরে আগে তো 2 ছিল, 2 ইন্টু 4 পাই ভি বাই এইচ কিউব। থেকে যাবে কি ইন্টিগ্রালের ভেতরে, যেগুলো কনস্ট্যান্ট না, যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করছি, তাহলে 0 টু পি পি স্কয়ার ডিপি এটা থেকে যাবে। এখন 4 এর সাথে 2 কে গুণ করলে 8 হয়, 8 পাই ভি। আর h কে আমরা লিখতে পারি, আমরা কি জানি h কাট সমান সমান h বাই 2 পাই, রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো সেখান থেকে আমরা h এর মানটা বের করতে পারি, 2 পাইটা এই পাশে চলে যাবে, তাহলে থাকবে h সমান সমান 2 পাই h কাট। তো এখানে আমরা h এর ভ্যালুটা সেটাই বসিয়ে দিয়েছি যে 2 পাই h কাট, আর যেহেতু কিউব ছিল তাহলে এখানে কিউব লিখে দিয়েছি। আর ভেতরে যে ইন্টিগ্রেশনের ভেতরে ইন্টিগ্রাল সাইনের ভেতরে যা যা ছিল তাতে আমরা আবারও আগের মতোই লিখেছি, এখনো ইন্টিগ্রাল করিনি। এর পরের লাইনে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 8 পাই এইচ কিউব। ঠিক আছে, এখানে হচ্ছে 8 পাই কিউব হবে, এখানে কিউবটা লেখা হয়নি, 8 পাই কিউব এইচ কিউব, এখানেও পাই কিউব হবে। আচ্ছা, ইন্টিগ্রাল করলে কি হবে, ইন্টিগ্রাল করলে আমরা কি জানি, একটা সূত্র জানি আমরা, x টু দি পাওয়ার n কে যদি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 হয়। এটা কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র। এখানে n এর পাওয়ারটা আমরা যাই বসাবো 1 2 3, তো সেই অনুযায়ী আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে তো p হচ্ছে x এর বদলে আর কি, আর p এর পাওয়ারটা হচ্ছে এখানে কত 2, তাহলে আমি এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে ক্যালকুলেট করলে আমরা পাবো p 2 প্লাস 1 মানে হচ্ছে 3 p কিউব, আর নিচে 2 প্লাস 1 মানে 3, তাহলে p কিউব বাই 3, এখানে সেভাবে এসেছে p কিউব বাই 3। আর যে লিমিটগুলো থাকে সেগুলোকে আমাদেরকে কি করতে হয়, সেগুলোকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। তো লিমিটগুলোকে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলে উপরে হবে হচ্ছে p আর নিচে হচ্ছে 0 টু p।
তো লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। তো আপার লিমিট কত? পি, তাহলে পি কিউব মাইনাস থ্রি, সরি পি কিউব বাই থ্রি মাইনাস 0 কিউব বাই থ্রি। 0 কিউব বাই থ্রি মানে কি? 0। এই কারণে পরের লাইনে আমি এখানে 0 কথাটা লিখিনি, আমি ডিরেক্ট পি কিউব বাই থ্রি লিখেছি। আর যদি আমরা পাইয়ে ক্যালকুলেশন করি তাহলে উপরে হচ্ছে পাই আর নিচে হচ্ছে পাই কিউব, দেন কাটাকাটি চলে যেয়ে শুধু পাই স্কোয়ার থাকবে। তো এখানে পাই স্কোয়ার এই জন্য এসেছে। আর এইটার এইটাও কাটাকাটি চলে যাবে, থাকবে ভি উপরে, এখানে ভি লিখেছি। পাই তো বললাম আগেই যে উপরে পাই নিচে পাই কিউব, কাটাকাটি চলে পাই স্কোয়ার হবে। এই পি কিউবটা এখানে লিখেছি পি কিউব, এইচ কিউবও লিখেছি, এই যে এইচ কিউব, আর নিচে থেকে যায় হচ্ছে সরি এইচ কাট কিউব, আর নিচে থেকে যায় হচ্ছে থ্রি, এই যে এই থ্রিটা থেকে যায়। এখন এটাকেই যদি আমি আরেকটু ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারবো কি ভি পি কিউব থ্রি পাই স্কোয়ার, মানে এতটুকু অংশ লিখলাম। পি কিউবের জায়গায় আমি লিখবো হচ্ছে পি কিউব, আমরা জানি কি কে সমান সমান পি বাই এইচ কাট, এটা আমরা জানি সূত্র অনুসারে। তাহলে সেখান থেকে আমরা যদি পি এর মানটা বের করতে চাই তাহলে পি সমান সমান কি হবে? এইচ কাট কে। তাহলে এখানে এইচ কাট কে লিখেছে পি এর জায়গায়, আর যেহেতু কিউব আছে তাহলে আমরা হোল ব্র্যাকেট দিয়ে 3 লিখেছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এখানে, এটা ছোটখাটো ক্যালকুলেশন তোমরাও পারবে, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে ভি বাই থ্রি ইন্টু কে কিউব বাই পাই স্কোয়ার। এখানে হচ্ছে পি ভরবেগে কম ভরবেগ বিশিষ্ট কণার মোট সংখ্যা, এটা হচ্ছে আমরা মোট সংখ্যাটা বের করে নিয়ে আসলাম। কি বের করলাম? ভি বাই থ্রি ডট কে কিউব বাই পাই স্কোয়ার। এখন ৩ নং সমীকরণ হতে পি সীমার মধ্যে প্রতি একক ভরের জন্য অবস্থার ঘনত্ব আমরা বের করব। তো সেটা হচ্ছে কি ডিএন বাই ডিপি। এখানে আমরা এন এর মানটা বের করে নিই, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম। তো এন এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এন এর মানটা বসিয়ে দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়েটের মেন নিয়মটা কি আমাদের, যে পি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি, তো কনস্ট্যান্ট যে ভ্যালুগুলা সেগুলো বাইরের দিকে বের হয়ে আসবে। এখানে ভি হচ্ছে কনস্ট্যান্ট, থ্রি পাই স্কোয়ার এইচ কাট কিউব এগুলো হচ্ছে সবই কনস্ট্যান্ট, থাকে কি শুধুমাত্র পি কিউব থেকে যায়। তো পি কিউবকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে কি আসে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সেই সূত্র অনুসারে এন এর জায়গায় হবে কি থ্রি, থ্রি পি, থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু, তাহলে থ্রি পি স্কোয়ার এসেছে, জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে এসেছে। তো থ্রি থ্রি কাটা চলে যাবে, থাকবে পি ভি পি স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট কিউব। তো সর্বোচ্চ স্তরে কণার ভরবেগ যদি পি ম্যাক্স হয় তাহলে কণার সংখ্যা এন, এখানে কণার সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করেছি আমরা। এর আগের স্লাইডে আমরা স্মল লেটার একক কণার সংখ্যাটা বের করেছিলাম স্মল লেটার এন দিয়ে, সেটা হবে ইন্টিগ্রাল 0 টু পি ম্যাক্স ডিএন। কোন লিমিটে করতে হবে ইন্টিগ্রেশনটা? আমাদের 0 থেকে পি ম্যাক্স ম্যাক্সিমাম লিমিটে করতে হবে। করলে আমরা একইভাবে ডিএন এর মানটা বসিয়ে দিই। এন এর মানটা কি? ভিপি কিউব বাই থ্রি পাই স্কোয়ার এইচ কাট কিউব, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো ইন্টিগ্রেশনও আছে ডিফারেন্সিয়েটও আছে, তো আমরা আগের মতোই আগে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলা সেগুলোকে বাইরের দিকে বের করে দিই। বাইরের দিকে বের করলে হবে ভি দেন পি কিউব থ্রি পাই স্কোয়ার এইচ কাট কিউব, বাইরের দিকে বের করে দিয়েছি, থাকে হচ্ছে ভেতরে ডি পি কিউব। আচ্ছা এটা এখানে হবে না, এটা এখানে ভুল লেখা আছে, এটা এখানে হবে না, এটাও এখানে হবে না। আচ্ছা তাহলে কি বাইরের দিকে আমরা ভি থ্রি পাই স্কোয়ার এইচ কাট কিউব বাইরের দিকে বের করেছি, আর থেকে যায় কি পি কিউবটা ভেতরে থেকে যায়, যে পি কিউবটা ভেতরে থেকে যায়, এটা এখানে হবে না, বইয়ে এখানে খুব সম্ভবত ভুল লেখা আছে। আচ্ছা তাহলে
ডিপি কিউবকে আমরা এখন কি করছি, ইন্টিগ্রেশন করব। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একসাথে যেহেতু থাকে তাহলে কি হবে, নর্মালি এগুলো কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র পি কিউব থাকবে এবং সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যে পাওয়ারটা আছে সেটা বসাবো, পি ম্যাক্সিমাম থেকে 0 এই পাওয়ারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে এখন আমরা কি জানি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে লোয়ার লিমিট তো 0, তো 0 ক্যালকুলেশন 0 আসবে, তো শুধুমাত্র আপার লিমিটে ক্যালকুলেশন করেছে ভি পি কিউব ম্যাক্সিমাম 3 পাই স্কয়ার এইচ কাট কিউব। দেন আমাদের এখন পি ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। পি ম্যাক্সিমামের মানটা বের করতে গেলে আমরা কি জানি, পি ম্যাক্সিমাম কে যদি আমরা লিখি সবকিছু এই পাশে চলে যাবে এবং দেন আমরা পি ম্যাক্সিমাম মান বের করব। এই কিউবটা যদি সমান চিহ্ন এই পাশে চলে যায় তাহলে 1/3 হয়ে যাবে, সেটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি n/v 1/3 হোল ব্র্যাকেট 1/3 ইন্টু 3 পাই স্কয়ার হোল ব্র্যাকেট 1/3 ইন্টু h কাট। সুতরাং v সমান আমরা কি জানি 4/3 পাই r কিউব। এখানে যেহেতু নিউক্লিয়াসের কথা চিন্তা করা হচ্ছে, তো নিউক্লিয়াসের জন্য আমরা কি জানি, নিউক্লিয়ন গুলো যেহেতু নিউক্লিয়াসে আবদ্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধটা আমরা জানি কি r নট a 1/3, তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করলে 4/3 পাই r নট কিউব আর a 1/3 আর এটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে শুধু a। এখন এই v এর মানটাও আমরা p ম্যাক্সিমামে যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে n/v এর মানটা বসিয়েছি, বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে, একটু ক্যালকুলেশন করতে হবে, সাজিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি রেজাল্ট আমরা পাবো হচ্ছে n/a হোল ব্র্যাকেট 1/3 9 পাই বাই 4 1/3 ডট ইন্টু h কাট বাই r নট। এটা হচ্ছে সর্বোচ্চ পূর্ণ স্তরে কণার ভরবেগ, যা ফার্মি ভরবেগ নামে পরিচিত। সর্বোচ্চ পূর্ণ স্তরে, অবশ্যই খেয়াল রাখতে হবে সর্বোচ্চ পূর্ণ স্তরে। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিয়েছি। তো আমাদের ফার্মি ভরবেগটা বের হয়ে আসলো। এরপরে হচ্ছে ফার্মি শক্তির রাশিমালা, ফার্মি শক্তিটা বের করতে হবে। তো আলোচ্য ক্ষেত্রে যদি বিভবটা আমরা কি দেখেছি যে 0, তাহলে সর্বোচ্চ যে শক্তিটা আমরা জানি কি, শক্তি মোট শক্তি সমান কি বিভব শক্তি প্লাস গতি শক্তি, তাহলে বিভব শক্তি যদি আলোচ্য ক্ষেত্রে 0 হয় তাহলে সর্বোচ্চ শক্তিটা কি হবে, শুধুমাত্র গতি শক্তি হবে। তাহলে ই ম্যাক্সিমাম সমান গতি শক্তির সূত্র অনুযায়ী আমরা জানি হাফ mv স্কয়ার, আর বিভব শক্তি হচ্ছে 0। তো সেখানে এমটাকে দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ করি তাহলে উপরে একটা এম আসবে, তাহলে উপরে হয়ে যায় mv হোল স্কয়ার আর নিচে একটা এম নিয়েছি, মানে উপরে নিচে আমি এম দিয়ে গুণ করেছি। mv সমান আমরা জানি কি ভরবেগ, সেটা কি, যেহেতু ই ম্যাক্সিমাম সেহেতু ভরবেগটাও এক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। তো mv সমান পি ম্যাক্সিমাম লিখলাম আর হোল স্কয়ার রয়ে গেল। তো এখন 5 নাম্বার সমীকরণটা যেটা আমরা ই ম্যাক্সিমামের মান পি ম্যাক্সিমামের মানটা বের করেছিলাম, সেই সমীকরণে আমরা এখন যদি সবকিছু বসিয়ে দিই, পি ম্যাক্সিমামের মানটা যদি বসিয়ে দিই 5 নম্বর সমীকরণ অনুসারে, তাহলে আমরা ই ম্যাক্সিমামের ভ্যালু কি পাই, n/a হোল ব্র্যাকেট 2/3 ডট 9 পাই বাই 4 2/3 ইন্টু h কাট স্কয়ার বাই 2m r নট স্কয়ার। ক্যালকুলেশন গুলা তোমরাই খুব সহজে পেরে যাবে, কারণ এগুলো হচ্ছে খুবই ইজি ক্যালকুলেশন, জাস্ট গুণ ভাগ এই টাইপের ক্যালকুলেশন। সময় স্বল্পতার কারণে আমি ক্যালকুলেশন গুলা ভেঙে দেখাতে পারছি না, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পারি ক্যালকুলেশন গুলাকে ভেঙে দেখানোর জন্য। যেখানে সূত্র ইউজ করা হয়েছে সেই সূত্রগুলো আমি পাশে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখানে বের করে নিয়ে আসলাম কি, ফার্মি শক্তির রাশিমালাটা আমরা বের করে নিয়ে আসলাম। এখানে কিছু রেফারেন্স বুক দেখানো হয়েছে, যেসব বইগুলো ব্যবহার করে আসলে আমি এই লেকচার রেডি করেছি বা এই স্লাইডগুলো তৈরি করেছি। সেগুলো হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মাস্টার অফ মাস্টার্স। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী লেকচারে আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস, রাশিমালা যেমন নিউক্লিয়াসে মধ্যকার নিউক্লিয়নগুলো গড় গতিশক্তি ও সর্বোচ্চ গতিশক্তি, নিউক্লিয়াসে স্থিতিশীলতার শর্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস
শেষ করছি। সবাইকে ধন্যবাদ।